শেষ পর্যন্ত পাকিস্তানের থেকে আলাদা হতে চলেছে বালুচিস্তান। বালুচিস্তানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে পাকিস্তানের পক্ষে। বালোচ বিদ্রোহীদের লাগাতার হামলায় এবার জমি হারাচ্ছে ইসলামাবাদ। অস্তিত্ব সংকটে ভোগা পাকিস্তানের অবস্থা কি না ঘরকা না ঘাটকা। কারণ আমেরিকা প্রেমী পাকিস্তানের বিরুদ্ধে ওই বালোচরা লড়াই করছে উন্নত মানের মার্কিন অস্ত্র দিয়েই, যা মোকাবেলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে মুনিরের সেনারা। আবার ট্রাম্পের আমেরিকা এখন বাণিজ্য চুক্তি করছে ভারতের সঙ্গে। তবে আমেরিকার চাটুকারিতা করে কি লাভ হলো পাকিস্তানের? খোদ পাকিস্তানিরাই এখন শরীফ মুনিরদের ট্রাম্পের রক্ষিতা বলে কটাক্ষ করছেন। শুধু বালোচ বা পাক নাগরিকরাই নয়, বাংলাদেশের সঙ্গে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেও এবার বিপাকে পড়েছে পাকিস্তান। কারণ এখন বাংলাদেশও উল্টো সুর গাইছে। সব মিলিয়ে এখন বেজায় খারাপ সময় যাচ্ছে শেহবাজ আর মুনিরের। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন সে আর আপনাদের আলাদা করে বলার কোনো দরকার নেই, আপনারা সবাই সবটা জানেন। তাই সেই পাকিস্তানের অবস্থা এখন রীতিমতো ল্যাজে গোবরে। যে দিক দিয়েই যারা যাচ্ছে সেখানেই ধাক্কা খাচ্ছে, সে আমেরিকা হোক কিংবা বাংলাদেশ কিংবা ভারত। তবে কি এবার শেষ হতে চলেছে শেহবাজ আর মুনিরের জামানা? এই চলমান একাধিক সংকট কি তারই ইঙ্গিত দিচ্ছে? অনেক বিশ্লেষক অবশ্য তেমনটাই কিন্তু মনে করছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন সিঁদুরের কথা। সেই সময় থেকে বলা যায় আমেরিকার পায়ে রীতিমতো হত্যে দিয়ে পড়েছিল পাকিস্তান। ট্রাম্পের গরম ভাষণে শেহবাজ মুনিরের বুকের পাটা ফুলে গিয়েছিল। তবে পাকিস্তান বোঝেনি অন্যের হাতিয়ার দিয়ে নিজের অহংকার আসলে পতনের সূত্রপাত বলেই ধরা হয়। দেখুন, এমনিতেই বহুদিন ধরে নিজের ঘরের মানুষের বিদ্রোহের আগুনে জ্বলছে পাকিস্তান, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন টিটিপি বা বালোচ বিদ্রোহীরা, এদের সম্পর্কে বিস্তারিত আপনাদের এর আগে বহুবার জানিয়েছি এই এডিটার্স ডায়েরির এপিসোডে। পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা, আর তাদের বাগে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে পাক সরকার। কারণ শুধু পুরুষরা নয়, এই আন্দোলন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার লড়াই চালিয়ে যাচ্ছেন বালোচ মহিলারাও। জানা যাচ্ছে বালোচদের মধ্যে মহিলা আত্মঘাতী যোদ্ধার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই ভয়েই বুক একেবারে ধুকপুক করছে পাকিস্তানের সেনাদের। সম্প্রতি ফিদায় হামলায় অন্তত 100 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বালোচ বিদ্রোহীরা। তাদের মধ্যে আবার আলোচনায় উঠে এসেছে 2 মহিলা আত্মঘাতী যোদ্ধার কথা। অবশ্য এর আগে 2002 সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শিরোনামে উঠে এসেছিলেন স্নাতকোত্তর ডিগ্রিধারী সারি বালোচ, যিনি আবার 2 সন্তানের মাও ছিলেন। কিন্তু মাতৃভূমির স্বার্থে নিজেকে উড়িয়ে দেন বিধ্বংসী হামলায়। মৃত্যু হয়েছিল 3 জন চীনা নাগরিক এবং 1 জন পাক নাগরিকের। তবে শুধু এই বালোচ বিদ্রোহীরাই নয়, পাকিস্তানের ঘুম হারাম করেছে প্রকৃতিও। বুঝলেন না তো? আসলে বলতে চাইছি বালুচিস্তানের যে ভৌগোলিক অবস্থান তার কথা। বালুচিস্তানের ভৌগোলিক অবস্থানই আজ পাকিস্তানি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় কৌশলগত বাধা হয়ে দাঁড়িয়েছে ওই বালোচ বিদ্রোহীদের দমন করার জন্য। কারণ পাকিস্তানের আয়তনের প্রায় 44% জুড়ে থাকা বালুচিস্তান একটি বিশাল, দুর্গম এবং কম জনবসতিপূর্ণ প্রদেশ। এখানে বিস্তীর্ণ পাহাড়, পাথুরে মরুভূমি, দুর্গম উপত্যকা এবং সীমান্ত ঘেঁষা দুর্গম অঞ্চল রয়েছে, যা পাক সেনার চলাচল এবং নজরদারিকে অত্যন্ত কঠিন করে তুলেছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ দুর্বল, মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে এবং জনবসতির দূরত্ব অনেক বেশি। ফলে বিদ্রোহীরা সহজেই আত্মগোপন করতে পারে। এর পাশাপাশি আবার বালুচিস্তানের ইরান এবং আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ওই বিদ্রোহীদের জন্য নিরাপদ পালানোর পথ এবং লজিস্টিক সাপোর্টের সুযোগ তৈরি করে দেয়।
তাছাড়া সীমান্ত এলাকায় নজরদারি দুর্বল হওয়ায় বিদ্রোহীরা হামলা চালিয়ে দ্রুত সীমান্ত পেরিয়ে চলে যেতে পারে, যেখানে পাক সেনার কার্যকর অভিযান চালানোটা অত্যন্ত কঠিন। পাহাড়ি গুহা, প্রাকৃতিক আশ্রয় এবং স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে বিদ্রোহীদের গভীর জ্ঞান তাদের গেরিলা কৌশলকে আরও কার্যকর করে তুলেছে। এছাড়াও আরেকটি বড় বিষয় হলো এই অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বঞ্চনা এবং অবিশ্বাস, যার ফলে পাক সেনা অনেক সময় স্থানীয় সহযোগিতা পান না, যা গোয়েন্দা তথ্য সংগ্রহকে একেবারেই দুর্বল করে দেয়। সব মিলিয়ে বালুচিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্য অর্থাৎ দুর্গমতা, বিস্তৃতি এবং সীমান্ত ঘেঁষা অবস্থান পাকিস্তানি সেনাবাহিনীর জন্য বালোচ বিদ্রোহ দমনে এক দীর্ঘস্থায়ী এবং জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। এই কথা নিজেই স্বীকার করেছেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। তার মতে পাক সেনারা এত বড় একটা এলাকা পাহারা দেবার ক্ষেত্রে শারীরিকভাবে প্রতিবন্ধী। এছাড়াও পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, মার্কিন অস্ত্র দিয়ে লড়ছেন বালোচ বিদ্রোহীরা। তাদের হাতে রয়েছে 20 লাখি রাইফেল, উন্নত মানের নাইট ভিশন যন্ত্র। তাদের কাছে থাকা মোট সরঞ্জামের মূল্য প্রায় $20,000। বুঝুন তাহলে, এতদিন আমেরিকার পায়ে হত্যে দিয়ে পড়ে থাকা পাকিস্তান এখন দাবি করছে আমেরিকা তাদের বিরোধীদের অস্ত্র সরবরাহ করছে। এদিকে দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মার্কিন নাগরিকদের ওই বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতন এলাকায় ভ্রমণের জন্য রীতিমতো সতর্কবার্তা দিয়েছেন। আবার শোনা যাচ্ছে পাকিস্তানের সোনা এবং তামার খনিতে নজর পড়েছে নাকি ট্রাম্পের। সব মিলিয়ে অঙ্কটা যেন 2 2 4। আর অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ নিজেই সংসদে স্বীকার করেছেন যে পাক সেনা বালোচ আর্মিদের বিরুদ্ধে জমি হারাচ্ছে। পাকিস্তানের বালুচিস্তানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। অর্থাৎ তার কথায় আশ্বাসের চেয়ে পরাজয়ের স্বীকারোক্তির সুর সবচেয়ে বেশি। আর সব মিলিয়ে লাগাতার অভিযান চালিয়েও বালোচ বিদ্রোহীদের বাগে আনতে নাস্তানাবুদ পাক সরকার। এমনিতেও পাকিস্তান দেশটি নিজেই অস্তিত্ব সংকটে ভুগছে। রোজই খবরের শিরোনামে তেমন বেশ কিছু খবর কিন্তু চোখে পড়ছে। তেমনি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে পাকিস্তানের মুখ লুকানোর জায়গা নেই। এতটাই লজ্জাজনক পরিস্থিতি। তাহলে একটু খুলে বলি গোটা বিষয়টা। সম্প্রতি পাকিস্তানের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বীভৎস অগ্নিকাণ্ডের আগুন নেভানোর কাজে গেছে দমকল কর্মীরা, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। তাই বালতি করে জল নিয়ে তারা সেই দাও দাও করে জ্বলে ওঠা আগুনে জল দিচ্ছেন। আশেপাশের নাগরিকরা তাদের সমালোচনা করলেও গোমরা মুখে মাথা নিচু করে দমকল কর্মীরা কাজ করে চলেছেন। মুখ তুলে তাকাচ্ছেন না পর্যন্ত, জবাবও দিচ্ছেন না। এমনকি তাদের চলাফেরা এবং কাজের স্লদ গতি দেখেও টিপ্পনি কাটতে ছাড়ছেন না পাক নাগরিকরা। তাতেও কোনো উত্তর না দিয়ে বালতিতে করে ডেকচিতে করে জল ভরে ছিটিয়ে ওই ভয়াবহ আগুন নেভানোর কাজ করছেন তারা। তবে পাক নাগরিকদের এই ভিডিওতে সমালোচনায় কটাক্ষে বিদ্ধ করতে দেখা গেছে পাক সরকার এবং পাক প্রধানমন্ত্রীকেও। দেখবেন নাকি? দেখুন তাহলে সেই ভিডিওটি। ये देखिए, इनकी कोई तैयारी नहीं थी। ये भाई चेक करें, वो आगे से बदमाशी कर रहे थे। इन्होंने कराची वाले साइनी से कुछ भी नहीं सीखा। ये चेक करें, बाल्टियों से पानी डाल रहे हैं। ये हमारा पाकिस्तान है माशाल्लाह। ये सीएम साहब ये चेक कर लें, ये चेक करें माशाल्लाह। भाई बहुत तैयारी है आपकी अच्छी, बड़ी खुशी हुई है हमें। ये चेक करें, ये बाल्टियों से पानी लोग डाल रहे हैं। ये चेक करें, ये चेक करें। एक तो ये 1 घंटे बाद है और चेक करें, इनसे आग अभी तक नहीं बुझी। ভাবতে পারছেন পাকিস্তানের অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? তার মধ্যে যে আমেরিকার পায়ে পড়ে থেকেছে এতদিন তারা, সেই আমেরিকা এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে। এই দেখে তো পাক সরকারের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের আম জনতা। কি বলছেন তারা জানেন? আর কেনই বা পাকিস্তানের এই ল্যাজে গোবরে পরিস্থিতি তৈরি হলো? প্রশ্ন সেটাও। মাদারির খেল মনে পড়ে আপনাদের?
অবশ্য এখনও কোথাও কোথাও এই মাদারির খেলা হয়ে থাকে, ঠিক যেমন আমেরিকা আর পাকিস্তানের সম্পর্কটা অনেকটা সেই রকমই না? তার মধ্যে আবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। কারণ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য এবং কূটনৈতিক সমঝোতার পর পাকিস্তানের অভ্যন্তরে একটি বিরোধী ধারণা আরও জোরালো হয়ে উঠেছে। আর তা হলো পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব আন্তর্জাতিক মঞ্চে কার্যকর কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। এমনটাই মনে করছেন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা প্রকাশ্যে আসিম মুনির এবং শেহবাজ শরীফকে ব্যর্থ নেতৃত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ বলে রীতিমতো আক্রমণ করছেন। পাক নেটিজেনরা তো কটাক্ষ করে বলছেন আসলে শেহবাজ মুনিরদের সঙ্গে রীতিমতো রক্ষিতা বা উপপত্নীর মতন নাকি আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি তার অবৈধ প্রেমিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে সমস্ত নোংরা কাজ করাতে বাধ্য করলেন। এবং যখন কিছু দেওয়ার সময় এলো তখন বললেন, আমি আমার পরিবারের সিদ্ধান্ত মানতে বাধ্য, ফলে আমাকে ভুলে যাও। আমার শরীর না পেলে আমার মন সর্বদা তোমারই থাকবে। কোন পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি একবার ভাবুন। আসলে ওই যে বললাম, এই ক্ষোভের মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করলেও পাকিস্তানের ক্ষেত্রে তেমন কোনো ছাড় বা বিশেষ গুরুত্ব কিন্তু দেখাননি। অথচ পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই যুক্তরাষ্ট্রের কাছে কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এসেছে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক, বিভিন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সমর্থন দেওয়া থেকে শুরু করে ইসরায়েলের পক্ষে গাজায় নিজেদের সহধর্মীদের মারতে সেনা পাঠানোর সিদ্ধান্ত, এমনকি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই পাকিস্তানের ভূমিকা ছিল নজর কাড়া। কিন্তু শেষ পর্যন্ত সেই কৌশল কোনো বাস্তব ফল দেয়নি। তাই আজ পাকিস্তানের ভেতর থেকেই প্রশ্ন উঠছে যে যদি পাক সেনাবাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হয়, তাহলে কেন তারা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের জন্য কোনো প্রফিট নিশ্চিত করতে পারল না? নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়েও ভারতের মতন সুবিধে কেন পেল না পাকিস্তান? তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার শুল্ক কমিয়ে 18% নামানো হবে, যা পাকিস্তান এবং অন্যান্য অনেক প্রতিবেশী দেশের থেকেও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে পাকিস্তানের পণ্যগুলোর ওপর নির্ধারিত রয়েছে মার্কিন 19% শুল্ক। ফলে সব মিলিয়ে পাকিস্তানে এখন এক ধরনের ন্যাশন ওয়াইড মেল্টডাউন বা জাতীয় মানসিক চাপ সৃষ্টি হয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যে কারণে পাকিস্তানের সাধারণ মানুষের একাংশ মনে করছেন দেশের ভেতরে কঠোরতা দেখিয়ে বিরোধীদের দমন করে বা গণতন্ত্রের কণ্ঠ রোধ করে আন্তর্জাতিক সম্মান অর্জন করা যায় না, বরং ভারতের মতন দেশ অর্থনৈতিক শক্তি এবং স্থিতিশীল কূটনীতির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা শক্ত করেছে। এই প্রেক্ষাপটে আসিম মুনির এবং শেহবাজ শরীফের নেতৃত্বকে নিয়ে যে ব্যঙ্গ, হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক সমালোচনা নয়, বরং পাকিস্তানের ভবিষ্যৎ দিশা নিয়েই এক গভীর জাতীয় সংকটের প্রতিফলনও বটে। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রাক্তন মন্ত্রী হাম্মাদ আজাহার জানিয়েছেন, বর্তমানে বিদেশ নীতি আর শুধু ব্যক্তিগত সম্পর্ক বা প্রদর্শনীতে নির্ভর করে না, এটি হচ্ছে অর্থনৈতিক শক্তি, শুল্ক এবং বাজারে প্রবেশের ব্যাপার। তাদের মতে ভারতের অবস্থান কৌশলগত এবং আত্মনির্ভরতার ওপর ভিত্তি করেছিল, যেখানে পাকিস্তান নিজের সরকারের নীতিগুলোর মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে, কারণ তারা শুধু সৌজন্যমূলক সম্পর্ক তৈরিতে বেশি মনোযোগ দিয়েছে। আর এই গোটা বিষয়টিতে পাকিস্তানকে কটাক্ষ করে নেটিজেনরা বলেছেন মুভার্স, সেকার অ্যান্ড বেগার্স। এই মন্তব্যটি অনেকেই রসিকতা বা ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করে থাকেন। বাস্তবে এটি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান নিয়ে গভীর হতাশার প্রতিফলন মাত্র।
পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষক এবং সাংবাদিকদের একাংশ মনে করছেন যে এই শব্দগুলোর মাধ্যমে আসলে দেশের নেতৃত্ব, কূটনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক মর্যাদা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরা হচ্ছে। আসলে পাকিস্তানের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। না হলে যে বাংলাদেশকে সহোদর ভেবে তাদের পাশে দাঁড়াতে গেল, তারাই কিনা এখন উল্টো সুর গাইছে। জানেন কি, 22 গজে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়ে এবার বাংলাদেশেরই সমালোচনার মুখে পড়েছে এই পাকিস্তান। তাহলে একটু খুলে বলি। আপনারা জানেন যে বাংলাদেশকে সমর্থন জানাতে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত রবিবারই সমাজ মাধ্যমে জানানো হয়েছে। এরপর সে দেশের মন্ত্রিসভায় দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী নিজেও জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটই করছে পাকিস্তান। পাকিস্তান সরকার এক্স মাধ্যমে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পাকিস্তানের এই সিদ্ধান্তে বাংলাদেশ যে সন্তুষ্ট এমনটা কিন্তু নয়। বাস্তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশটির ক্রীড়া মহলের একটা বড় অংশ পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করছে না, বরং তাদের মতে পাকিস্তানের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং ক্রিকেটের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ কেবলমাত্র দুটো দেশের মধ্যেকার একটি খেলা নয়, এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি। আর এই ম্যাচ ঘিরে কোটি কোটি দর্শকের আগ্রহ থাকে, বিপুল সম্প্রচার সত্ত্বের অর্থ জড়িত থাকে এবং স্পন্সরশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে পুরো ক্রিকেট ব্যবস্থাটাই লাভবান হয়। ফলে এই ম্যাচ বাতিল বা বয়কট হলে তার প্রভাব যে শুধুমাত্র ওই দুই দেশের মধ্যে পড়বে এমনটা নয়, পুরো আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থার ওপরেও পড়ে। বাংলাদেশের অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন এই বয়কটের ফলে ক্রিকেটের চেয়ে রাজনীতিই বেশি প্রাধান্য পাচ্ছে। কারণ বাংলাদেশের পরিস্থিতি ও পাকিস্তানের রাজনৈতিক অবস্থান এক নয়। বাংলাদেশের সাধারণ ক্রিকেটকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম হিসেবে দেখে। অতীতে বিভিন্ন দেশের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন করে সম্পর্ক স্বাভাবিক করার উদাহরণ রয়েছে। সেই জায়গা থেকে পাকিস্তানের এই সিদ্ধান্ত বাংলাদেশের অবস্থানকে জোরদার করার বদলে উল্টে ক্ষতি করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এটি এমন একটি বার্তা দিতে পারে যে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্রমশ রাজনৈতিক দ্বন্দ্বের হাতিয়ার হয়ে উঠেছে। এছাড়াও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানের পাশে না থাকার হুমকি দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ এখানেও পাকিস্তানের কপাল যে খুব খারাপ তা বোঝা যাচ্ছে। অন্যদিকে আবার ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় সে কারণে আইসিসিকে বিশেষ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। লিটল মাস্টারের মন্তব্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ গাভাস্কর জানিয়েছেন পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে শিক্ষা নেবে আইসিসি। ভবিষ্যতে এই দুই দলকে আলাদা গ্রুপে রাখা হবে, কারণ বাণিজ্যিক সাফল্যের কথা ভেবেই সমস্ত ইভেন্টে একই গ্রুপে রাখা হয় ভারত এবং পাকিস্তানকে। যাই হোক, সব ক্ষেত্রেই পাকিস্তানের অবস্থা যে এখন ভীষণ রকম শোচনীয় তা পরিষ্কার। আর এই আবহে আবার গলা শুকিয়ে কাঠ হয়েছে মুনির শরীফদের। একদিকে যেমন তারা সিন্ধুর জলের জন্য হাহাকার করছে, অন্যদিকে ভারত ইউরোপিয়ান বাণিজ্য চুক্তি এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেখে তো একেবারে অক্কা পাওয়ার অবস্থা। এখন এই অবস্থা থেকে ওই পাকিস্তান ভবিষ্যতের জন্য শিক্ষা নেবে কি, নাকি পাকিস্তানের সচেতন আমজনতার দ্বারা খুব দ্রুত পতনের দিকে হাঁটবেন শরীফ মুনিররা? দ্রুতই স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করবে বালুচরা? এই প্রশ্ন কিন্তু এখন জোরালো হচ্ছে। আর পাকিস্তানের সহোদর বাংলাদেশ, তাদের কি খবর? তারা কি এই খবর রাখছে? পাকিস্তানের এই অবস্থা থেকে তারাও কি শিক্ষা নেবে? এর উত্তর অবশ্য সময় দেবে। আজ এ পর্যন্তই। নমস্কার।